একটা কথা জানার, সেটা হচ্ছে যে আকাশবাণীতে আপনার কিছু অভিজ্ঞতা বলুন। আকাশবাণীতে আচ্ছা, আকাশবাণী যে বিল্ডিংটা, আমি এখনো যখন ওটার পাশ দিয়ে যাই না, আমি হাত করে প্রণাম করি। আজকেও আমি 71-এ গীতিকার হয়েছি আকাশবাণী। গীতিকার অ্যাফিলিয়েটেড হতে তখন 25টা গান পাঠিয়ে আধুনিক ভক্তিগীতি নানা ভ্যারাইটি গান চালিয়ে পাঠাতে হতো আর কি, গীতিকার হতে হতো। 71 সালে আমি গীতিকার হই। তো আকাশবাণী তো আমাদের কাছে মন্দির ছিল, এখন তো তাই। আকাশবাণীতে আমি মন্দির মনে করি। আমি মনে করি গানের, বাংলা গানের জন্মস্থান ওটা একটা। তখন রেডিও নির্ভর গান, ঠিক কথা। তুমি আমি আমরা সবাই রেডিও শুনে আমরা গান শিখেছি, গান শুনেছি। হ্যাঁ, অনুরোধের আসর, বর্ণালী, মঞ্জুষা, সকালের যে গানগুলো বলো, সেই গানের যে আনন্দ ছিল আমরা আকাশবাণীর ব্যাপারটা আমি 71 সালে আমি এই রেডিওতে অ্যাফিলিয়েটেড হই। তো প্রথম আগে 2বার গান পাঠিয়েছিলাম, ফেরত এসছে। তারপর গোরাচাঁদ মুখার্জি আমার গানের সুর করতেন। গোরাচাঁদ মুখার্জি বললেন যে কি ব্যাপারটা, এইসব গান ফেরত আসছে, এইসব গান তো গায় দেখি বলে রেডিও স্টেশন, ওনার একটা তখন রেডিও প্রতাপ ছিল, গিয়ে বলেছে কি ব্যাপার, এই গানগুলো আপনারা ফেরত দিয়েছেন। কেউ খুব পড়েনি, এগুলো পড়েও দেখেনি। এত জমা পড়তো ওনার জন্য, আমি কোনো দোষ দিই না। হ্যাঁ, এত সংখ্যায় গান জমা পড়তো না, ওরা দেখারও বোধহয় অবকাশ পেতো না। আমি কিন্তু সেই গানগুলো জমা দিলাম। তারপর মাস তিনেক পর হঠাৎ একদিন দুপুরবেলা খেতে বসেছি, হঠাৎ পিএম এসে রেডিও অ্যাপ্লিকেশন এসছে, সেটা 1971। তো সেই সময় আকাশবাণীর একটা বিরাট ব্যাপার ছিল। তখন তো আর টিভি আসেনি, রেডিও নির্ভর, ক্যাসেট তখন রেকর্ডের জমা, ডিস্ক, আমাদের গান ডিস্কে হতো। আমার অনেক গান রেকর্ডে হয়েছে। তো যেরকম আমি একটা শুনলাম, মানে আপনার ইয়েটা যে জটিলদার একটা গান, হ্যাঁ, সেটা আপনিও জানতেন না? না, আকাশবাণী রম্যগীতিতে সেটা খুব ভালো লাগলো ব্যাপারটা। রম্যগীতিতে আমাদের তো গান জমা দেওয়া থাকতো, তো রম্যগীতির গান হবে, আকাশবাণী থেকে বললো যে আপনি বেছে নিন গান। তো জটিলদা আমার একটা গান বেছে নিয়েছে, এই গানটা আমি করবো। হ্যাঁ, আমি পরবর্তীকালে শুনেছি জটিলদা আমার সম্বন্ধে কিছু বলেছেন, তো আমি ধন্য, কারণ ওনাকে আমি কি বলবো যে সঙ্গীতের যারা দেবদেবী আছে না, পুলক বন্দ্যোপাধ্যায়, গোল বসু, নজরুল মুখার্জি, আমার ভীষণ মান্যতার জায়গা। আরও অনেক গুণী গীতিকার আছেন, আমার যারা আলিয়া যারা আছেন, তারা তো, আমরা তো চিরকাল ছাত্র কাঞ্চন না, আমরা চিরকাল ছাত্র, কিন্তু আমরা কিন্তু এই যে তুমি আমাকে গুরু বলছো, আমার নিজের লজ্জা লাগছে, কারণ আমি এত গুরুতর কিছু না। হ্যাঁ, তো মানে আমরা যদি শেখা বন্ধ হয়ে যেত তো হয়ে গেল, সারা জীবন যেন শিখতে পারি, শেখার ব্যাপারটা আছে। তো আমরা ওইসব গান শুনতাম আর ভাবতাম যে এই গানগুলো কি করে তৈরি হয়েছে, কি ম্যাজিক আছে গানের মধ্যে। তৈরি হওয়ার একটা তো ম্যাজিক থাকে, একটা রসায়ন থাকে, একটা কেমিস্ট্রি, যে কেমিস্ট্রিটা একটা গান, একটা কথা, একটা সুর, গান হয়ে ওঠে। ঠিক কথা। হ্যাঁ, আর এখানে কাউকে কিন্তু বেশি বড় জায়গা নেই। গীতিকার, সুরকার, শিল্পী, আমি ত্রিদেব বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সঙ্গীতের, এই তিনজন নিয়ে একটা গান হয়। এখানে তার সমান গুরুত্ব কেউ কম বেশি নয়। এখানে একটা ভালো গান, একটা ভালো সুর হতে হবে, ভালো গাইতে হবে, তবে একটা ভালো গান হবে। ঠিক কথা। তো এইভাবেই হয়েছে। আর রেডিওতে তখন ইমাসের গান হয়েছে আমার। হ্যাঁ, বিমান মুখোপাধ্যায়ের, তুমি তো জানো, মানবেন্দ্রের অনেক গান উনি নজরুল দিতেছে। বিমানদার সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল, অসাধারণ মানুষ ছিল, তুমি তো জানো, দেখেছো তুমি তাকে। বিমানদা অসাধারণ মানুষ ছিলেন। বিমানদা আমাকে বললো, রাধন শোন, তোর এই গান থেকে আমি 2টো লাইন দিয়েছি, জানিস? গান লিখতে আমার গান থেকে বলছে, তোর গান থেকে আমি 2টো লাইন নিয়েছি, দিয়ে একটা গান লিখেছি। খুব মজা লাগলো, ভীষণ মজার মানুষ ছিলেন বিমানদার শুনে। সেই সময় শরদিন্দু দাশগুপ্ত বলে একজন খুব ভালো সিঙ্গার ছিলেন, তার গান ছেড়েছি, উনি গেয়েছিলেন ইমাসের গান, প্রথম বিমানদার সুরে। তারপর পরবর্তীকালে অনেক গান হয়েছে। তো
আর রেডিওটা তো সঙ্গীতের আতুর ঘর, সঙ্গীতের আতুর ঘর। আর নতুন গান লেখা বা পুজোর সময় গান লেখা, গান এই লেখা, একটা সে সময় পুজোর গান যে একটা ছিল, একটা ব্যাপক মানে উত্তেজনার ব্যাপার ছিল। পুজোর গান কি হবে, পুজোর গান কি লেখা হবে, কোন আর্টিস্ট গাইবে, কে সুর করবে, একটা সেই নিয়ে একটা বড় সময় ছিল। বড় আমাদের এটা কিন্তু আজকে খুব অনুপস্থিত হয়ে গেছে। এখন সারা বছর ধরেই এখন যেহেতু প্রকাশের জায়গা রয়েছে, সেহেতু পুজোর গান আলাদা করে উন্মাদনা তৈরি করার মতো জায়গা নেই। হয় হচ্ছে, এবারে গান করছে, কিন্তু সারা বছর ধরে গান বেরোচ্ছে, এবং এত গান বেরোনোর পরে হয়তো মনে হয় যে আমরা হয়তো ঠিক করতে পারছি না, যে মানটা কি ঠিক রাখতে পারছি। আগেকার যারা গাইতেন তাদের অডিশন দিয়ে গাইতে হতো, এমনি সুযোগ পেতেন না, গেলাম আমার টাকা আছে গাইবো, এই সুযোগটা ছিল না। সুতরাং সেইখানে একটা ছাঁকনি ছিল, যে কার গান হবে কার গান হবে না, যোগ্য হোক, তারপরে গান হিট হওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু যারাই গান করতেন তাদের একটা মান ছিল সেই জায়গাটা। হ্যাঁ, সব গান হিট হতে হবে তা তো নয়, হয়নি, কিন্তু প্রত্যেকের গানই এত সুন্দর হতো যে কে কাকে টক্কর দেবে, ওইখানটায় কিন্তু একটা গোপন প্রতিযোগিতা ছিল, এবং সেটা সুস্থ প্রতিযোগিতা, কারো ব্যক্তিগত আক্রমণ নয়, কাউকে ছোট করা নয়, যেটা এখন আমি অনুভব করি, আজকে আমার এই বয়সে এসে আমি অনুভব করি যে ভালো গান করো সবাই, কিন্তু ব্যক্তিগতভাবে এখন একটু যেন আমার মনে হয় যে একটু কাদা ছোড়াছুড়ি হয়, এসব হয়, এগুলো কাম্য নয়। তখনকার দিনে প্রতিযোগিতা ছিল, কিন্তু গলিদার সঙ্গে পুলতার প্রতিযোগিতা ছিল, কিন্তু সেটা এত স্বাস্থ্যকর, কত ভালো লিখছি, কোন সুরকার ভালো সুর করছে, এটার উপর। তো রেডিওটা কাঞ্চন, রেডিওটা কিন্তু এখনো আমি মনে করি এখন নানা মাধ্যম এসে যাওয়াতে একটু হয়তো হয়েছে, চাপা পড়েছে, কিন্তু এখন গীতাঞ্জলি, তারপর নানা রকম হয়েছে না, ওই বিভিন্ন ভাবে রেডিও থেকে এই হয়, প্রচার হয়, গানগুলোর মাধ্যমগুলো খুব ভালো। তো রেডিও